Hey guys, welcome back to my YouTube channel Surojit's Legal Info। তো আজকে আমরা এমন একটা ইস্যু নিয়ে আলোচনা করব যেটা আপনাকে কখনো না কখনো ফেস করতে হতে পারে। गौरव बैठो बेटा, बहुत कुछ समझना है जिंदगी में। And that is cheque bounce। So basically we all know what exactly a cheque is, but what is cheque bounce? Second, if check got bounced তাহলে আপনি আইনি কি কি পদক্ষেপ নেবেন, and finally ওই ব্যক্তি সর্বোচ্চ কতদিনের জেল বা জরিমানা হতে পারে। टेंशन नहीं लेने का आपू ने ना। So all the details will be discussed in this video. So without wasting any time, let's get started with today's topic, that is cheque bounce. So primarily we have to know two characters very well. One is drawer and another is pay. ধরুন আমি আপনার ফেভারে 1,00,000 টাকার একটা চেক ড্র করে দিলাম, যে টাকাটা আপনি আমার থেকে পেতেন। সো হেয়ার এখানে আমি হলাম ড্রর, আপনি হলেন পে। ক্লিয়ার না? ড্রর অ্যান্ড পে। তো একটা চেক বিভিন্ন কারণে ব্যাংক দ্বারা রিটার্ন হতে পারে সেটা মিসম্যাচ অফ সিগনেচার, মিসম্যাচ অফ অ্যাকাউন্ট অর ওভাররাইটিং অন দ্য চেক। তো এই সমস্ত গ্রাউন্ডে যদি ব্যাংক আপনার চেকটা রিটার্ন করে সেটাকে আমরা বলবো ডিসঅনার অফ চেক। বাট if such check is returned by the bank only due to the insufficient fund on the drawer's account, অর্থাৎ যদি ড্রয়ার্সের অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না থাকার কারণে ব্যাংক আপনার চেকটা রিটার্ন করে, তখন সেটাকে আমরা বলবো চেক বাউন্স। গট ইট না? সো সেকশন 138 অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 deals with this matter, and as per this act check bounce is a punishable offense. এটা একটা ক্রাইম। নেক্সট পয়েন্ট ওয়াজ, যদি চেক বাউন্স হয় তাহলে আপনি কি কি আইনি পদক্ষেপ নেবেন। আবারও রিপিট করছি, লেটস ইমাজিন এখানে আমি ড্রয়ার, আপনি হলেন পেই। আমি আপনাকে 1,00,000 টাকার একটা চেক ড্র করেছি, যে টাকাটা আপনি আমার থেকে পাবেন। সো নাও হিয়ার উইল হ্যাভ টু রিমেম্বার 4 স্টেপ। ফার্স্ট, চেক রিটার্ন বাই দ্য ব্যাংক বিং বাউন্সড, অর্থাৎ ব্যাংক আপনাকে ইনফর্ম করছে যে ড্রয়ারের অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না থাকার কারণে দ্য চেক গট বাউন্সড, অর্থাৎ আমার অ্যাকাউন্টে 1,00,000 টাকা না থাকায় ব্যাংক ওই চেকটা আপনাকে রিটার্ন করবে। সেকেন্ড স্টেপ, নোটিস টু দ্য ড্রয়ার উইদিন 30 days আফটার রিসিভ দ্য ইনফরমেশন ফ্রম দ্য ব্যাংক, অর্থাৎ ব্যাংক থেকে ইনফরমেশন পাওয়ার পর within 30 days you will have to send me a notice in writing for the demand of amount 1 lakh rupees। অর্থাৎ ওই ইনফরমেশন পাওয়ার পর 30 দিনের মধ্যে পেই অর্থাৎ আপনাকে আমায় 1,00,000 টাকা ডিমান্ড করে একটা নোটিশ পাঠাতে হবে। থার্ড স্টেপ, সাপোজ আই হ্যাভ রিসিভড দ্য নোটিস, দ্য মোমেন্ট আই রিসিভ দ্য নোটিস, তারপর উইদিন 15 days আই উইল হ্যাভ টু মেক দ্য পেমেন্ট। অর্থাৎ ওই নোটিশটা পাওয়ার পর 15 দিনের মধ্যে ড্রয়ারকে ওই টাকাটা পে করতে হবে। বাট ড্রয়ার ফেইলস টু পে উইদিন 15 days আফটার রিসিভড অফ সাচ নোটিস, অর্থাৎ ওই নোটিশটা পাওয়ার পর ড্রয়ার 15 দিনের মধ্যে কোনো পেমেন্ট করেনি, অর্থাৎ আমি আপনায় 1,00,000 টাকা দিইনি। যখনই 15 দিন ক্রস হয়ে যাবে, অন দ্য 16th day the cause of action will be arising. That means it will give you the right to proceed with the court of law. That means আপনি কোর্টে এবার মামলাটা ফাইল করতে পারেন। That is the ultimate step. So here pay file the case before the court. But এখানে কোর্ট একটা লিমিটেশন পিরিয়ড ফিক্স করে দিয়েছে, that is 30 days। অর্থাৎ 15 দিন ক্রস হওয়ার পর 16তম দিন থেকে 30 দিনের মধ্যে আপনাকে ওই মামলাটা ফাইল করতে হবে। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, যদি ওই 30 দিনের মধ্যে মামলাটা ফাইল করা না হয়
তাহলে পরবর্তীকালে কি মামলা করা যাবে না? ডেফিনেটলি করা যাবে, বাট ফর দ্যাট পারপাস সেকশন 5 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট 1963 উইল বি ডেল্ট উইথ। নাও লেটস প্রসিড টু দ্য পানিশমেন্ট। যদি ড্রর অর্থাৎ আমাকে সেকশন 138 এ চার্জ করা হয়, তাহলে আমার সর্বোচ্চ 2 বছরের জেল অথবা ফাইন which can be twice of the amount of check, অর্থাৎ চেকে উল্লেখিত অ্যামাউন্টের ডাবল অ্যামাউন্ট আমাকে পে করতে হতে পারে, অথবা বোথ জেল জরিমানা দুটোই হতে পারে। সো দিস মাচ ফর টুডে, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। বাট এরকম লিগাল কন্টেন্ট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Or if you like this content, kindly press the like button, or if you are having any queries, comment in the comment box. Till then, tata.